আছি এই গ্রুপের মধ্যে সবাইকে একটু জানিয়ে রাখি, সেটা হলো যে আমরা আমরা প্রায় ৭৮ জন অ্যাডমিন মডারেটর আমাদের একটি গ্রুপ আছে, যেটির নাম হচ্ছে ডেসপারেটলি সেকিং ডক্টরস। স্যার জানেন, তারপর আমি একটু স্যারের জন্য বলছি। এই গ্রুপটা আসলে 2017 সালে সাংবাদিক এবং চিকিৎসকের যৌথ চিন্তার একটা ফসল। আমরা ইনিশিয়ালি শুধুমাত্র স্বাস্থ্য তথ্য দিতাম, যে স্বাস্থ্য বিষয়ক নানা তথ্য, এবং রুগীরা যখন কোনো পোস্ট দেয় যে এই রোগটা কি, কার কাছে যেতে হবে, কোন হাসপাতালে যেতে হবে, সেটার মধ্যে নিয়োজিত থাকলেও আমরা এখন অনেকটাই রুগীদেরকে সেবা দিচ্ছি, এবং প্রতিদিন গড়ে আমরা 965 জন রুগীকে অনলাইনে, হোয়াটসঅ্যাপে এবং মোবাইলে সেবা দিয়ে থাকি। 1,51,000 আমাদের এই মুহূর্তে সদস্য, এবং আমাদের মূলধারার বেশ কয়েকটি চ্যানেল ইতিমধ্যে ডিএসডি এর নিয়ে একাধিক রিপোর্ট করেছে। আমরা টোটালি নিঃস্বার্থভাবে কাজ করি, যেহেতু আমাদের 1 মাসের মধ্যে সদস্যের সংখ্যা 1 লাখ বেড়ে গেছে, 51,000 থেকে এখন আমরা 1,51,000। আমাদের ইনিশিয়ালি ম্যানেজমেন্টে কিছু প্রবলেম হচ্ছিল, আমরা এখন মনে করি যে আস্তে আস্তে আমরা এটাকে একটা লেভেলে নিয়ে আসতে পারছি। তো স্যার, আমার যেটা চাওয়া আর কি, আমার কাছে মনে হয়েছে যে যে মানুষগুলো আমরা এদেরকে সেবা দিচ্ছি, এরা তো একদম স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিচ্ছে, এদের কারো কোনো স্বার্থ নেই, আমাদেরও কোনো স্বার্থ নাই। কিন্তু দিন শেষে আসলে স্যার আমরাই লাভবান হই, কারণ একজন রুগীকে কিভাবে ডিল করতে হয়, রুগীদের নেচারটা কি, তাদের চাওয়াটা কি, তাদের প্রবলেম গুলো কি, সেগুলো নিয়ে আমরা আসলে ডিল করি। যারা অনলাইনে ট্রিটমেন্ট দিচ্ছি, হয়তো 2 মাসের জন্য একটা সেট আপ রেখেছে, ভবিষ্যতে আমরা সেট আপটা চেঞ্জ করবো, আমরা হয়তো আরো অনেক বড় কিছু করতে চাচ্ছি এবং প্ল্যানও আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যে মানুষগুলো কাজ করছি তাদেরকে স্যার আমরা একাডেমিক্যালি সাউন্ড করব। এরা যেন অ্যাটলিস্ট প্রত্যেকটা জিনিস সম্পর্কে একদম জেনারেল জিনিসগুলো, সেটা বেসিক যে নলেজটা, সেটা হতে পারে হাইপার টেনশন, সেটা হতে পারে একটা ইউটিআই রিলেটেড, সেটা হতে পারে কিডনি পেশেন্ট রিলেটেড, যতগুলো আছে যারা রিনাউন্ড প্রফেসর আছেন বা একাডেমিক ব্যক্তি আছেন, তাদেরকে আমরা নিয়ে আসলে ডিএসডি এর একাডেমির মাধ্যমে আমাদের গ্রুপে আপাতত আমরা শেখাতে চাই। পরবর্তীতে আমরা হয়তো বা অন্যদেরকে ইনভাইট করব, আমি যেন বলতে পারি যে যারা এই গ্রুপে কাজ করেছে তারা একটা সাউন্ড নলেজ নিয়ে এখান থেকে অ্যাচিভ করেছে। তো আমি স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে স্যার আমাদের সেই প্রপোজালের সমর্থন দিয়েছেন, এবং স্যার উইলিংলি বলেছেন তোমাদের ডিএসডি এর যে কোনো কাজে আমি ইনভলভ থাকতে চাই। এবং তার যে প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, যেটিতে এখন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের উপরে একটি সার্টিফিকেট কোর্স চালু হয়েছে, যেটি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, এইটার মাধ্যমে কিন্তু আমাদের রোগীদেরকে সেবা দেওয়া হচ্ছে। তো আজকে আমি যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই স্যারকে চিনি। তারপর আমি একটু বলে রাখি, স্যার হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর উনি ইন্টারনাল মেডিসিনে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, এবং খুব সংক্ষেপে যদি বলি, উনি একটা সময় রংপুর মেডিকেল কলেজ হসপিটাল যেটি আছে সেটির প্রিন্সিপাল ছিলেন, মেডিসিন বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন, এবং বাংলাদেশের প্রথম হাইপারটেনশন রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান, যেটি ইউনিক, বাংলাদেশের আর কোথাও নাই। এখানে রেজিস্টার্ড মানে রুগী আছে আমরা যতটুকু জানি যে প্রায় 40,000-এর মতো। তো স্যার ওটি একেবারেই 50 টাকার বিনিময়ে রুগীদেরকে সেবা দেন। আর পরবর্তীতে স্যার আসলে এখন বগুড়া মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান, একই সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ ইউনিভার্সিটি যেটি আছে সেটির একটি ফ্যাকাল্টির ডিন হিসেবে কর্মরত আছেন। স্যার আজকে আমাদের হাইপারটেনশনের উপরে বেসিক যে নলেজটা, সেটার উপরে একটা শর্ট ধারণা দিবেন, আমরা সবাই শুনবো। এরপরে আমাদের ফ্রিলি, এটা নট একটা লেকচার, আমরা এখানে ফ্রিলি কথা বলবো, যার যেটা রিকোয়ারমেন্টস আছে সেই জন্য আজকে এখান থেকে আমরা কিছু নিয়ে ঘরে ফিরে যাই। আমি একটু স্যার আজকে প্রথম দিন বলে অনেক বড় ভূমিকা নিলাম, স্যার আপনাকে আমি এখন রিকোয়েস্ট করছি ওদের সামনে কিছু প্রেজেন্ট করে একই সঙ্গে আমাদেরকে কোশ্চেন করার অনুমতি দেওয়ার জন্য। Thank you, Dr. Sakline, for nice introduction. Welcome you all in this nice presentation session. আমি অনেক চেনামুখ দেখছি সামনে, কিছু চেনা কিছু অচেনা। আমি সকলকেই আজকের এই হাইপারটেনশন ডিসকাশন প্রোগ্রামে ওয়েলকাম জানাচ্ছি। Hypertension, you all know, it's a common clinical problem. And at first, step by step, what we mean by the term hypertension. Blood pressure. Each and every person have a definite blood, and it is essential for healthy life. But when it exceeds its normal range, then we call it hypertension. And persistent rise of blood pressure above normal range is called hypertension. But if transient rise of blood pressure, then it is not called hypertension. Rather, it is called
high blood pressure in acute setting. As for example, an elderly person has acute retention of urine presented to you or came to you in the emergency department. You are emergency doctor. You record his blood pressure and it is seen, say 200 by 110. On asking to the patient gives no history of hypertension in the past. But you are seeing patient having hypertension in this setting and there is acute retention. And you relieve the bladder after certain period of time, after 30 minutes or 1 hour, you again record blood pressure. You will find blood pressure is normal. So it is called high blood pressure in acute setting, not hypertension in acute setting. That is not called hypertension. That is persistent rise of blood pressure above normal range. And what is normal range? There is a lot of debate regarding normal range of blood pressure. There are many bodies in the world classifying hypertension. What is normal blood pressure? What is elevated blood pressure? What is pre-hypertension? What is hypertension? And then what is stage 1? What is stage 2? Sometimes what is grade 1? What is grade 2? What is grade 3? Well-established bodies deals with hypertension are JNC7, JNC NICE guideline, European Society of Hypertension guideline, British Hypertension Society, American College of Cardiology. These are all well-known, reputed organizations concerned with diagnosis, treatment, etc. with for hypertension, and we all accept these bodies. But there is some difference regarding leveling of leveling of blood pressure, about hypertension, some treatment difference, that is style of treatment or modalities of treatment, some difference, etc. Now, if we consider epidemiology of hypertension, in one study done by our late national professor, Professor Nurul Islam, you all know the legend in the medical science in Bangladesh and founder of BCPS, Bangladesh College of Physicians and Surgeons, and he is the pioneer for post-graduation medical education in Bangladesh. He did a study in 1976 in Dhaka Medical College and found prevalence of hypertension is only 1.76% in the year 1976. Another study, say 2015 or 2018 in Bangladesh, independent study, and it is shown that prevalence of hypertension above 18 years old around 24%. Just think, in the year 1976, it is about 2%, and now it is around 24%, sometimes 26%. In different study, different readings are found. So it is seen that with days are passing, incidence and prevalence of hypertension increasing day by day. Now, if we think what will happen in 2040 or 50, I think above 18, more than 50% of the population may have hypertension. Regarding classification, essential or primary hypertension and secondary hypertension. Why it is called essential hypertension? In the earlier time, scientists think about, for good healthy life, high blood pressure is essential. So the term essential hypertension. And usually it has not associated any documented cause or obvious cause. That's why it is called primary hypertension. That is primary or essential hypertension. And another is secondary hypertension. And in this condition, there is definite cause. As for example, patient having renal artery stenosis and having high blood pressure. So obvious reason, that is renal artery stenosis. But regarding incidence or prevalence, primary hypertension
constitute about 90% of total hypertensive patient, and rest 5 to 10% that is secondary hypertension. And among secondary hypertension, the most important cause are number one, renal disease. You all know some cardiac conditions, some congenital renal condition, sometimes some drugs are important cause of secondary hypertension. The term secondary hypertension, that is hypertension having secondary cause. And if we remove the cause, in most of the cases, hypertension remains, improves, and patient becoming normotensive. যদিও সকল ক্ষেত্রে এটা নাও হতে পারে, কিন্তু most of the ক্ষেত্রে দেখা যায় after removing of the cause, patient become normotensive. Now, what are the risk factors? Primary hypertension or essential hypertension having no obvious cause, first it is seen that there are some associated conditions which might give rise to hypertension. As for example, male sex having more prevalence hypertension, increasing age, or positive family history. Parents having hypertension, the children having the chance of developing hypertension. Again, patient, if the obese, he is obese, he or she is obese, or sedentary lifestyle, or physical inactivity, taking fat-rich food, patient may develop hypertension. Or if the patient having diabetes, in the long run, there may be association of hypertension. These are not cause, but these are some association. That's why these are called risk factors. As for example, alcohol intake or smoking, these are also risk factor for hypertension. Now, regarding diagnosis, the most important is history taking. Next, clinical examination. Regarding history taking, you have to think 4 points. Number one, take history about hypertension itself, that is onset of hypertension, what treatment he is getting, whether blood pressure is controlled or not controlled, whether there is any side effect of drugs, etc. Next, think about, is there any secondary cause? If the patient say your patient is only 16 years old and BMI is normal, no family history of hypertension, think about he might have secondary hypertension. So take history regarding renal disease, regarding cardiac illness, regarding drug history, etc. And if you found obvious history of, say, palpitation, exertional breathlessness, and if you found clinical examination there is radiofuneral delay, think about palpitation of the aorta. If you found on clinical examination there is renal bleeding, think about renal stenosis. If the patient gives the history of taking some drugs like steroid or long-standing NSAID intake, think about secondary hypertension. So history is very important. Second, think about there are association of other comorbidities. As for example, bronchial asthma, COPD, or patient having cancer and taking long pure steroid, or patient having other comorbid condition. Is there any development of blood organ damage? That is there any neurological involvement, eye involvement, cardiac involvement, renal involvement, or involvement in the limbs, that is vascular system involvement? So regarding history, in history, you have to take history regarding hypertension itself, regarding etiology, regarding comorbidities, and regarding target organ damage. After getting all things from the history, you have to think about whether it is primary or essential
or it is secondary. Then you examine the patient. In general examination, along with normal routine general examination, give emphasis on examination of the pulse, examination of the blood pressure, examination of the anemia, respiration, cardiovascular system examination, abdomen examination, and think about, is there any finding which may pinpoint secondary hypertension or not. If you found any clue, then you label him as secondary hypertension. If there is everything is normal, think about primary or essential hypertension. Again, in general and system examination, you have to give emphasis regarding examination of other system to find out, is there any comorbidities, or give emphasis to find out, is there any evidence of target organ damage. As for example, precordium examination shows shifting apex fluid. Think about hypertensive heart disease. As for example, there is radiofemoral delay. Think about coarctation of the aorta. As for example, patient having puffy face, leg edema. Think about renal disease. So, in examination, that is general examination and system examination, sometimes some clue, you will get some clue which may detect, which may give you the diagnosis. Now, after history taking, after clinical examination, plan for investigation. Actually, for diagnosis of hypertension, no need of investigation except to find out the secondary hypertension. To find out the cause of secondary hypertension, sometimes investigations are essential. As for example, patient having chronic glomerulonephritis. In this case, urine examination, creatinine clearance, ultrasonography of the kidney is very crucial for making diagnosis. But for primary or essential hypertension, no need of investigation. Only meticulous and actual methodical recording of blood pressure is sufficient enough to label him or her as hypertension. Next, plan of investigation to find out whether is there any target organ damage present or not. At the same time, again, if you think there are some comorbidities, then plan investigation to detect those comorbidities. As for example, patient having diabetes mellitus, definitely you have to do fasting and towards 75 grams of glucose or hemoglobin A1C. If you think patient may have liver disease, you have to do liver function test. That is to find out, to pinpoint the comorbidities, you have to sometimes plan for investigation. But for hypertension itself, no need of doing any investigation. Second, treatment. In short বলে যাচ্ছি, treatment. Treatment two headings. The non-pharmacological, one is, another is pharmacological. You think hypertension is a chronic condition, incurable condition, but it is a preventable disease. If you plan from early life, you can prevent hypertension. As for example, say my parents having hypertension. In my early part of life, আমি জানতে পারলাম এবং আমার প্যারেন্টস ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার আমাকে কতগুলো নিয়ম দিয়ে দিল about physical activity, about diet, about weight, about lifestyle. And if I follow meticulously, I can prevent development of hypertension. So sometimes it is preventable, but this sort of meticulous advice
অ্যাকচুয়ালি ফলো করা কারোর পক্ষে সম্ভব না। All chronic illness, diabetes, hypertension, and heart disease, but actually আমরা প্রিভেন্ট করতে পারি না, ট্রিটমেন্ট লাগে। এখন নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, in chronic illness, non-pharmacological treatment plays more important role than pharmacological treatment. But our patients, even we, don't satisfied with non-pharmacological treatment. We always want some magic tablets or capsules. আমরা খাবো এবং সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব এবং আমরা যা ইচ্ছা তাই করব। এইটা আমরা সবাই চাই, ডাক্তার, নন ডক্টর, এভরিওয়ান লাইকস ইট। সো নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমরা কেউই পছন্দ করি না। আমাদের মূল এমফেসিস হবে ইন ক্রনিক ইলনেস, প্লিজ try to adhere with non-pharmacological treatment. That is physical activity, standard weight maintenance, সুষম খাদ্য গ্রহণ এবং অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল। যদিও অ্যালকোহল আমাদের দেশে আমরা খুব কম খাই, এক্সেস সল্ট ইনটেক এন্ড টোবাকো। ঠিক এই কয়টি যদি জিনিস মেনটেন করি, মেনে চলি, তাহলে আমার মনে হয় অনেক সময় এলিভেটেড ব্লাড প্রেশার or stage 1 hypertension can easily be controlled without drugs. But এই যে নিয়মগুলো ফলো করলাম, it is also part of treatment. এটা কিন্তু ট্রিটমেন্ট না তা না, কিন্তু it is also a treatment, but this part of treatment is very difficult to follow. পেশেন্ট কখনোই এইটুকুকে ফলো করতে চায় না। সেকেন্ড হাফ, that is drug treatment, most of the patient, many of the patient drug treatmentটাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে চায় এবং করে। এবং ড্রাগ ট্রিটমেন্টের শুরুর আগে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আমার কাছে যে পেশেন্টটি আসলো, আমি প্রথমে ঠিক করব এই ভদ্রলোকের অ্যাটল হাইপারটেনশন আছে অথবা নাই, আমি তাকে কি লেভেল করব না করব না, এক নাম্বার। সেকেন্ড হলো লেভেল করলাম, ভালো কথা, এখন আমি কোন চিকিৎসাটা দেবো, নন ফার্মাকোলজিক্যাল দেবো না নন ফার্মাকোলজিক্যালের সাথে ফার্মাকোলজিক্যাল। মনে রাখতে হবে প্রি হাইপারটেনশন অথবা এলিভেটেড ব্লাড প্রেশার দুইটি ক্ষেত্রেই নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট লাইফ লং মেইনটেইন করতে হবে, এন্ড ইট ইজ পার্ট অফ ইট। বাকি গ্রুপস অফ পেশেন্টকে আমরা হয়তো চিন্তা করব ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া লাগতে পারে বা দিতে হবে। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রত্যেকটি কম্পোনেন্ট কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্টলি সিস্টোলিক অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এবং যখন মোর দেন ওয়ান নন ফার্মাকোলজিক্যাল ফ্যাক্টর কামস ইনটু, তখন কিন্তু এই কমানোটা আরো পটেনশিয়েট করে এবং অনেক কম। দ্যাটস ওয়াই এলিভেটেড ব্লাড প্রেশার, hypertension or stage 1 hypertension, if we adhere non-pharmacological treatment, needs no need of any adding drug to the patient.